বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প অনীশ দেবের লেখা সংঘর্ষ যদি হয়। অনীশ দেবের জন্ম 1951 সালে। 1974-এ বিটেক এবং 1976-এ এমটেকের পর 1990-এ অ্যাপ্লাইড ফিজিক্সে পিএইচডি করার পর শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। 2016 সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। বাংলায় কল্পবিজ্ঞান কাহিনীর জন্য অনীশ দেব বিশেষভাবে পরিচিত। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্র ভারতী থেকে প্রকাশিত কিশোর কল্পবিজ্ঞান সমগ্র থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে সংঘর্ষ যদি হয়। কার জন্য এসব লিখে যাচ্ছি জানি না। আমার হাতে আর কতদিন, কত ঘন্টা, কতটুকু সময় আছে। কে জানে কবে শেষ দিন। এই শহরের অলিতে গলিতে আনাচে কানাচে একটা লোক ঘুরে বেড়াচ্ছে আর পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আমাকে। তাকে দেখতে হুবহু আমারই মতো, তবে মিল শুধু বাইরের চেহারাতেই। ভেতরের চেহারাটা আমার ঠিক উল্টো। সেই লোকটার নামও জানি আমি, সরেন। আমার নাম নরেশকে উল্টে নিয়ে এই নাম রেখেছে প্রভাস। সরেনকে নিয়ে ওর অহংকার কম নয়। ও বলে সরেনের কথা জানাজানি হলে সারা পৃথিবী নাকি চমকে যাবে। হাতের লেখাটা চিনে ফেলতে সুনতার কোনো অসুবিধে হল না। বাবার লেখা। কিন্তু এই সব অদ্ভুত কথা বাবা লিখেছেন কেন? বইয়ের তাকে বাবার কয়েকটা দরকারি বইয়ের ফাঁকে গুঁজে রাখা ছিল কাগজগুলো। অবন ঠাকুরের বুড়ো আংলা বইটা খুঁজতে গিয়ে হঠাৎই কাগজগুলো বেরিয়ে পড়েছে। কাল রাতে শোয়ার সময় বইটা পড়ছিল সুনতা। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। ব্যাস, তারপর একেবারে আজ সকালে ঘুম ভেঙেই দেখে বই উধাও। মা বইটাকে যথারীতি লুকিয়ে ফেলেছেন। মায়ের ধারণা একটু আধটু গল্পের বই পড়লে নাকি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। সব সময় খালি বলেন, এই গল্পের বই পড়ে পড়েই না ক্লাস টেস্টের রেজাল্টগুলো খারাপ হয়েছে। ক্লাস টেস্টে 20-তে 15 পেলেও মা বলেন রেজাল্ট খারাপ। তারপর কেমন একটা সুর করে বলেন, দেখ তো অর্পিতা কেমন 20-তে 18 পেয়েছে। অর্পিতা 3টে সেকশন মিলিয়ে ফার্স্ট হয়। কিন্তু মা তো আর জানেন না অর্পিতাও গল্পের বই পড়ে। বুড়ো আংলা বইটা ওর কাছ থেকেই সুনতা নিয়ে এসেছে। সেই বইটা খুঁজতে গিয়েই কাগজগুলো দেখতে পেয়েছে সুনতা। তারপর বিছানায় বসে পড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার, ওর স্কুল ছুটি। কিন্তু বাবা অফিসে গেছেন আর মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। দেওয়ালে টাঙানো কোয়ার্টজ ঘড়ির দিকে তাকালো। প্রায় 11:15 বাজে। সুনতা জানে রান্না শেষ করে মা স্নান করতে ঢুকবেন এবার। তারপর স্নান করে বেরোতে বেরোতে 12:30। ততক্ষণ ও একা। ওর সঙ্গী বলতে সামনের ঝুল বারান্দার এক চিলতে মেঘলা রোদ আর বারান্দার রেলিংয়ে ছড়ানো কয়েকটা জামা কাপড়। নিস্তব্ধ দুপুরে একটা কাক কোথাও ক্লান্তভাবে ডাকছে, যেন বলতে চাইছে আমার আর কেউ নেই। বাবাকেও কদিন
কোথায় গেল সেই দুশ্চিন্তা মাখা রাশভারী মানুষটা? খিটখিটে মেজাজটাও কোথা থেকে উধাও হয়ে গেল। আর ক্লান্তি ক্লান্তি শব্দটাই যেন মুছে গেল বাবার জীবনের ডিকশনারি থেকে। সারাটা দিন বাবা তাজা শক্তি আর ফুর্তিতে টগবগ করতে লাগলেন, যেন টাইম মেশিনে চাপিয়ে কেউ ঝট করে অন্তত 15টা বছর বয়স কমিয়ে দিয়েছে। তারপর থেকে 3টে মাস কি যে আনন্দে কেটেছে। অফিস থেকে ফিরে এসে জামা কাপড় ছেড়েই বাবা সন্তার সঙ্গে খেলতে বসে যেতেন। প্রথম দিন সন্তা তো ভীষণ অবাক হয়ে গিয়েছিল। ও ভুল দেখছে না তো? যে বাবা খেলার কথা বললেই সবসময় বলেন, এখন যাও তো, শুধু শুধু বিরক্ত করো না, সেই বাবা ওকে হাসি মুখে আদর করে ডেকে নিয়ে বলছেন, কিরে খেলবি নাকি? আয়, তোর ওই মুরগি খেলনাটা নিয়ে আয় তো, যেটা বোতাম টিপলে কক কক করে ডিম পাড়ে, জানিয়ে আয়। অবাক ভাবটা কেটে যেতেই সন্তা মুরগি খেলনাটা বের করে নিয়ে সোজা বাবার কাছে গিয়ে হাজির। মা রান্নাঘরে চায়ের জোগাড় করছিলেন। সন্তা লক্ষ্য করেছে মায়ের চোখে মুখে আনন্দ। অবাক হয়ে বাবাকে দেখছেন। সেই দিন থেকেই অবাক হওয়ার শুরু। খেলা, হই হুল্লোড়, গাড়ি চালিয়ে বেড়াতে যাওয়া আর দরকার মতো বই নিয়ে সন্তাকে ক্লাসের পড়া বুঝিয়ে দেওয়া, কি না করেছেন বাবা। দেখতে দেখতে কেটে গেছে 3টে মাস। কিন্তু তারপর সন্তার স্পষ্ট মনে আছে, একদিন ও বারান্দায় বসানো টবের ফুল গাছগুলো নেড়ে চেড়ে দেখছিল। বাবা হঠাৎই বারান্দায় এসে দাঁড়ালেন। চোখে মুখে দুশ্চিন্তা, ভয়। আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছেন। সন্তা বাবা বলে ডাকতেই একটা অচেনা মানুষ ওর দিকে তাকিয়েছিল। দেখো কি সুন্দর ফুল ফুটেছে ওই গাছটায়। সন্তা বাবার মন ভালো করার চেষ্টা করে। ফুল? চিন্তার ঘোর কাটিয়ে অস্পষ্টভাবে কি যেন বললেন বাবা। তারপর কথার শেষটুকু আবার শোনা গেল। যদি একটা ফুল জানতো অনেক দিন সে ফুটে থাকবে, অথচ একদিন পরেই তাকে টুপ করে ঝরে পড়তে হতো, তাহলে ফুলটার খুব কষ্ট হতো না রে? সন্তা কি বলবে বুঝতে পারছিল না। আর ঠিক তখনই মা চায়ের কাপ নিয়ে এসেছিলেন বারান্দায়। সেই দিন থেকে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছিলেন বাবা। সন্তা লেখাটা আবার পড়তে শুরু করল। ও বলে, সরেনের কথা জানাজানি হলে সারা পৃথিবী নাকি চমকে যাবে। বলা যায় না, হয়তো নোবেল প্রাইজ টাইজও জুটে যেতে পারে ওর কপালে। মাস চারেক আগে প্রভাসের সঙ্গে আমার হঠাৎ দেখা হয়ে গিয়েছিল অফিস পাড়ায়, পার্ক স্ট্রিটে। অফিসের লাঞ্চের সময় বাইরে বেরিয়ে একটা পানের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। হাতে সিগারেট ছিল, কিন্তু সিগারেটের কথাটা আমার বোধহয় খেয়াল ছিল না। কি সব উল্টোপাল্টা ভাবছিলাম, মাথার ভেতরে ভীষণ টেনশন ছিল। হঠাৎ আঙুলে ছ্যাঁকা লাগতেই চমকে উঠে সিগারেটটা ফেলে দিলাম, আর তখনই কে যেন আমাকে চেনা গলায় নাম ধরে ডাকল। তাকিয়ে দেখি প্রভাস। সেই কোন কালে আমার সঙ্গে কলেজে পড়তো, কসবায় থাকতো, বেশ ডানপিটে আর বেপরোয়া ছিল। খেলাধুলো, আড্ডা, সিনেমা কোনোটাই বাদ দিত না। কিন্তু কি করে যে ভালো রেজাল্ট করতো কে জানে। সেই প্রভাস 22 বছর পর আমার সামনে। চিনতে পারা মাত্রই ওকে বুকে জড়িয়ে ধরলাম আমি। কোথায় হারিয়ে গেল একটু আগে টেনশন আর ক্লান্তি। তারপর রাস্তার উপর দাঁড়িয়েই শুরু হয়ে গেল আমাদের গল্প। কত পুরনো কথা, কত ভুলে যাওয়া ঘটনা, কত হারিয়ে যাওয়া সুখের স্মৃতি। কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গিয়েছিলাম আমি। প্রভাস আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে রীতিমতো টানাটানি শুরু করে দিল। ও এমন যে ওকে কখনো না বলা যায় না। অগত্যা অফিস থেকে ছুটি করিয়ে বেরিয়ে পড়লাম ওর সঙ্গে। অফিসের পার্কিং স্পেসে আমার পুরনো আমলের ফিয়াট গাড়িটা দাঁড় করানো ছিল। ওটা আমি নিজেই চালাই।
মাঝে মাঝে নমিতা আর সন্তাকে নিয়ে ভিক্টোরিয়ায় বা ওই আউটরাম ঘাটে বেড়াতে যাই। সেটা প্রভাসকে বলতেই ও ড্রাইভারকে বলে দিল ওর মারুতিটা নিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য। আমি একটু হেসে ওকে বললাম, আমার ছ্যাকরা গাড়ি চড়তে তোর কষ্ট হবে না তো? উত্তরে ও যেটা বলল সেটা আর লেখা যাবে না। সল্ট লেকে প্রভাসের বাড়ি দেখে যেমন তাজ্জব হয়ে গেলাম, তেমনি অবাক হয়ে গেলাম ওর ল্যাবরেটরি দেখে। বড় লোক ওরা বরাবরই, তবে প্রভাস যে মাপের ল্যাবরেটরি করেছে তার জন্য লক্ষ লক্ষ টাকা দরকার। আমাকে ল্যাব দেখাতে দেখাতে নানা কথা বলছিল প্রভাস। ও নাকি 7টা কোম্পানি টেকনিক্যাল অ্যাডভাইজার, গবেষণার জন্য সরকারি টাকাও পায়, আর সংসার করেনি গবেষণা করবে বলে। কথা বলতে বলতে মাঝে মাঝেই দরাজ গলায় হেসে উঠছিল ও। একটা সুখী মানুষের প্রাণ খোলা হাসি। স্পষ্টই বোঝা যায় ওর তেমন কোনো দুশ্চিন্তা নেই। রাতের খাওয়া দাওয়া প্রভাসের বাড়িতেই করতে হলো। তখন আমি নিজের কথা বলছিলাম, সন্তার কথা, নমিতার কথাও বলেছি। শেষে বলেছি আমার দুশ্চিন্তা, টেনশন আর ক্লান্তির কথাও। আমি জানি অফিসে আড়ালে অনেকেই আমাকে বদমেজাজি খিটখিটে বলে। না, কথাগুলো একেবারে মিথ্যে নয়, কিন্তু আমি তো সাধ করে ওরকম হইনি। আমার মাথার ভেতরটা সবসময় যেন কেমন করে। পরে বুঝেছি প্রভাসকে ওই কথাগুলো বলেই আমি নিজের বিপদ ডেকে এনেছি। প্রভাস সিগারেট ধরিয়েছিল, ফুরফুর করে ধোঁয়া ছেড়ে বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, নরেশ, তোর এই প্রবলেম আমি এক্ষুনি সলভ করে দিতে পারি। আমি অবাক হয়ে বলেছি, সত্যি? তখন প্রভাস আমাকে বলতে শুরু করল, যখন আমাদের দুশ্চিন্তা, টেনশন, বদমেজাজ এসব হয়, তখন আমাদের শরীরের ভেতরে কারেন্ট বইতে থাকে। আসলে বায়ো কারেন্ট সবসময় থাকে, কিন্তু সেটা এত কম যে হিসেবের মধ্যেই আসে না। দুশ্চিন্তা, টেনশন এসব হলে ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, পালস রেটও বেড়ে যায়। এসবের মূলে হচ্ছে অটোনমিক নার্ভস আর অটোনমিক অর্গ্যানিক স্টেট। তো এই অবস্থায় এক অদ্ভুত ধরনের বায়ো রেডিয়েশন লক্ষ্য করেছি আমি। সেই রেডিয়েশন আর বায়ো কারেন্ট, এই দুটোকে ব্যবহার করে তোর সব প্রবলেম সলভ করে দেওয়া যায়। প্রভাস ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পড়েছিল, পরে আরো বহু ডিগ্রি কুড়িয়ে খ্যাতি পেয়েছে। ওর কাছেই শুনেছি গত 5-7 বছর ধরে ওর গবেষণা বায়ো পার্টিকেলসের স্ট্রাকচার, ফিল্ড আর রেডিয়েশন নিয়ে। ও আমাকে আরো কি সব বোঝাতে চেষ্টা করেছিল, কিন্তু আমি কিছুই বুঝিনি, বোঝার কথাও নয়। কোন রকমে পাস কোর্সে বিএসসি পাশ করার পর আমি কস্ট অ্যাকাউন্টেন্সি পড়েছি। এখন বলতে গেলে শুধু জমা খরচের হিসেব নিয়েই নাড়াচাড়া করি। সুতরাং প্রভাস খুব আগ্রহ নিয়ে আমাকে অনেক কিছু বললেও তার বেশিরভাগটাই ওই উলুবনে মুক্ত ছড়ানোর মতো। প্রভাস তখন বলছে, শোন, তোর একটা অ্যান্টিবায়ো মডেল তৈরি করে দেব আমি। তার মধ্যে ঠিক বিপরীত ব্যবস্থা থাকবে, অ্যান্টিবায়ো কারেন্ট, অ্যান্টিবায়ো রেডিয়েশন এইসব। ফলে যখনই তোর কোনো টেনশন বা দুশ্চিন্তা হবে, তখন ওই অ্যান্টিবায়ো মডেল তোর সমস্ত রিয়াকশন শান্ত করে দেবে। এক মুহূর্তের জন্য তুই অশান্ত হবি না, তোর মেজাজ খারাপ হবে না কখনো। আর বালিশে মাথা ঠেকালেই গভীর ঘুম। তুই বোধহয় আর কখনো স্বপ্নও দেখবি না। প্রভাস এমনভাবে সিগারেটের ধোঁয়া ছেড়ে হাত নেড়ে সব বোঝাচ্ছিল যেন ব্যাপারটা জলের মতোই সহজ। আমি শুনতে শুনতে একেবারে বিভোর হয়ে গিয়েছিলাম। বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে যাচ্ছিল ক্রমশ। আর ঠিক তখনই প্রভাস বলল, নরেশ, বুঝতেই পারছিস এসব সুবিধে তো একেবারে বিনি পয়সায় পাওয়া যায় না। টাকার কথা বলতে চাইছে নাকি প্রভাস?
টাকা যে আমার একেবারে নেই তা নয়, তবে যদিও খুব বেশি কিছু চেয়ে বসে। সুতরাং ওকে সরাসরি জিজ্ঞেস করলাম, এই ঠিক করে বলতো কত টাকা লাগবে? প্রভাস আমার কথা শুনে হেসে বলল, দূর, টাকার কথা কে বলেছে? আমি বলতে চাইছি, মানে তুই এত সব সুবিধে পাবি ঠিকই, তবে তার জন্য তোকে ছোট্ট একটু ঝামেলাও ঘাড়ে নিতে হবে। আমার গলাটা হঠাৎ কেমন শুকিয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি ঝামেলা? বলছি বলে প্রভাস হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে নতুন আর একটা ধরালো। বলল, মানে তোকে একটু সাবধানে থাকতে হবে, নইলে বিপদ হতে পারে। বিপদ? প্রভাস বলে কি? ঠিক এমন সময় মায়ের হাতে চুড়ির শব্দ শুনতে পেল সন্ধ্যা। মায়ের স্নান শেষ, মা গুনগুন করে গান করছেন। পায়ে পায়ে এদিকেই আসছেন বোধহয়। এক লাফে বিছানা থেকে নেমে পড়ল, কাগজগুলো আবার আগের মতো ভাঁজ করে রেখে দিল বাবার দরকারি বইয়ের ফাঁকে। তারপর ভূগোলের বইটা খুলে ধপাস করে বসে পড়তে লাগল। মা ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে জিজ্ঞেস করলেন, কি রে, কি পড়ছিস? সন্ধ্যা বইয়ের পাতায় চোখ রেখেই জবাব দিল। ওর মাথায় তখন বিপদের কথা ঘুরছিল। কিসের বিপদ হতে পারে বাবার? প্রায় 3টে দিন ছটফট করে কেটেছে সন্ধ্যার। ও কিছুতেই বাবার লেখা কাগজগুলো আর পড়তে পারেনি, বাবাকে কিছু বলতেও পারেনি। শুধু চুপচাপ মানুষটাকে লক্ষ্য করেছে। অবশেষে সুযোগ এলো রবিবার বিকেলে। বাবা বললেন, আজ বেড়াতে বেরোবেন না, গাড়িটা কোনো মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে ভেতরটা প্লাস্টিক দিয়ে মুড়ে নেবেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ আবার কি খেয়াল? বাবা অস্পষ্টভাবে কি একটা বলে বেরিয়ে পড়লেন। আর তার একটু পরেই সুযোগ পেল সন্ধ্যা। স্কুলের পড়া তৈরি করতে একগাদা বই খাতা নিয়ে ছড়িয়ে বসল। তারপর বাবার লেখা কাগজগুলো খুলে আবার লুকিয়ে পড়তে শুরু করল। মাকে নিয়ে এখন আর ভাবনা নেই। মা টিভির সামনে সিনেমা দেখতে বসেছেন। বিপদ? কিসের বিপদ? খুলে বলতো শুনি। প্রভাস আমার কথার জবাব না দিয়ে জোরে হেসে উঠল। ওর বিশাল বাড়ির দেয়ালে দেয়ালে সে হাসির প্রতিধ্বনি শোনা গেল যেন। একটু পরে হাসি থামিয়ে প্রভাস বলল, নরেশ, আমি 1.5 বছর ধরে এই এক্সপেরিমেন্টের জন্য অপেক্ষা করছি, কিন্তু সুযোগ পাইনি। এর অঙ্ক টঙ্ক সব আমার আগেই কষা হয়ে গেছে। এখন শুধু হাতে নাতে পরখ করে দেখাটাই বাকি। আর দেখ কেমন কপাল, আজই তোর সাথে দেখা হয়ে গেল। চল চল, ল্যাবে চল। প্রভাস উঠে দাঁড়াল, আমাকে একরকম হাত ধরে টেনে নিয়ে চলল ল্যাবের দিকে। আর আমিও মন্ত্রমুগ্ধের মতো ওকে অনুসরণ করলাম। দুশ্চিন্তাহীন নতুন জীবনের লোভ আমাকে আচ্ছন্ন করে দিল। বারবার মনে হচ্ছিল আমার ব্যবহারে সন্ধ্যা কিংবা নমিতা এরপর আর কোনো ব্যথা পাবে না। তবুও প্রভাসের বিশাল ল্যাবে পা রাখার সময় কোনো রকমে বললাম, একটু দাঁড়া, তুই একটু আগে কি একটা বিপদের কথা বলছিলি। প্রভাস আমার কথায় আমল না দিয়ে বলল, ও কিছু নয়, কিছু নয়, একটু সামলে থাকলেই চলবে। আগে চল তো কাজটা শেষ করি, তারপর তোকে সব বুঝিয়ে দেব। ঘাবড়াবার কিচ্ছু নেই, একদম সিম্পল। ল্যাবের একটা জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিল প্রভাস। নানা রকম বোতাম টোতাম টিপে বেশ কয়েকটা রঙিন আলো জ্বেলে দিল। হঠাৎই দেখি আমাকে ঘিরে মেঝে ফুঁড়ে দাঁড়িয়ে গেল চকচকে 4টে দেয়াল। দেয়ালের বাইরে থেকে প্রভাস চেঁচিয়ে বলল, দেয়ালগুলো নন ম্যাগনেটিক, অ্যালুমিনিয়ামের তৈরি। তারপর ও কয়েকটা পাওয়ার সুইচ অন করে দিল।
ফলে হাই পাওয়ার ম্যাগনেটিক ফিল্ড চালু হয়ে গেল। আরো কি কি যেন হলো একসঙ্গে। ক্রিকেট খেলার কমেন্ট্রির মতো চেঁচিয়ে চেঁচিয়ে সব বলে যাচ্ছিল প্রভাস। ধীরে ধীরে ওর গলার স্বর যেন মিলিয়ে যাচ্ছিল। তারপর এক সময় আমার আর কিচ্ছু মনে নেই। যখন আবার সব টের পেলাম, তখন প্রভাসের বসবার ঘরে সোফায় বসে আছি, আর প্রভাস আমার পিঠ চাপড়ে বলছে, সেই রকম ভাবেই চলবি, তোর আর কোনো চিন্তা নেই নরেশ। এবার সত্যি তুই নরেশ, মানে রাজা। এই দুনিয়ায় তুই সবচেয়ে সুখী। তবে ছোট্ট একটা ব্যাপারে তুই একটু খেয়াল রাখিস। প্রভাসের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটু থেমে থেমে ও বলল, তুই নিশ্চয়ই এটুকু বুঝতে পারছিস যে তোর অ্যান্টিবায়ো মডেল অ্যান্টিম্যাটার দিয়ে তৈরি। ম্যাটারে যেমন ইলেকট্রন কণা থাকে, অ্যান্টিম্যাটারে তেমনই থাকে পজিট্রন। আর সাধারণ পদার্থের প্রোটনের জায়গায় অ্যান্টিম্যাটারে থাকে অ্যান্টিপ্রোটন। সুতরাং এটা স্বাভাবিক যে ম্যাটার আর অ্যান্টিম্যাটার পরস্পরকে স্পর্শ করলেই সর্বনাশ। সাংঘাতিক বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিকিরিত হবে অ্যানিহিলেশন রেডিয়েশন, আর তৎক্ষণাৎ ম্যাটার আর অ্যান্টিম্যাটার দুটোরই অস্তিত্ব শেষ। মানে তোর আর তোর মডেলের সংঘর্ষ যদি হয়, তাহলে তোরা দুজনেই শেষ। তুইও থাকবি না, আর সরেনও থাকবে না। আশ্চর্য, প্রভাসের কথা শুনে আমার এতটুকু দুশ্চিন্তা হল না। বরং ওর শেষ কথাটায় অবাক হয়ে প্রশ্ন করলাম, সরেন মানে? ও হো হো করে হাসল। তারপর বলল, বুঝলি না, তোর অ্যান্টিবায়ো মডেলের নাম রেখেছি সরেন। নরেশের ঠিক উল্টোটা। সরেনকে দেখতে হুবহু তোর মতো, শুধু ওর দেহটা খানিকটা স্বচ্ছ, মানে অনেকটা ঘষা কাঁচের মতন। তবে ওর ভেতরটা তোর একেবারে উল্টো, ম্যাটার অ্যান্টিম্যাটার। আবার হেসে উঠল প্রভাস। ঘরের মধ্যে পাইচারি করতে লাগলো। ওর চোখে মুখে অহংকার টকবক করে ফুটে বেরোচ্ছে। ওর ঘরের দেয়ালে নানা বিজ্ঞানীর ফটোগ্রাফ বাঁধানো। ব্রিটিশ বিজ্ঞানী পল ডিরাকের ফটোর কাছে গিয়ে দাঁড়ালো প্রভাস। তারপর আবেগ ভরা গলায় বলল, অ্যান্টিপার্টিকেলের ধারণা প্রথম দিয়েছিলেন পল ডিরাক 1930 সালে। তখন তার কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু 2 বছর পরেই মার্কিন বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসন পজিট্রন আবিষ্কার করেন। তারপর 1933-এ ডিরাক নোবেল পুরস্কার পান। আমার পরীক্ষার প্রথম পদক্ষেপ হল সরেন। ওর কথা সবাই যখন জানবে, তখন তাজ্জব হয়ে যাবে। কি বলিস? কে বলতে পারে, হয়তো নোবেল প্রাইজও জুটে যেতে পারে আমার কপালে। হঠাৎ করেই আমার মনে হল, প্রভাসের বোধহয় মাথা ঠিক নেই। ঝোঁকের মাথায় এ কোন ফাঁদে পা দিলাম আমি? এখন কি আর ফেরার পথ আছে? কিন্তু প্রভাসের পরীক্ষায় কোনো ভুল হয়নি। ওর মুখে এরকম বিপদের কথা শুনেও কেমন শান্ত স্থির হয়ে রয়েছি আমি। সত্যি দুশ্চিন্তা আর টেনশন একেবারে নেই। ভীষণ ভীষণ হালকা লাগছে। শুধু মাথাটা একটু ঝিমঝিম করছে। প্রভাসকে সেটা বলতেই ও বলল, ওটা হাই ইন্টেন্সিটি ফিল্ডের জন্য। একটু পরেই নাকি সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ওকে জিজ্ঞেস করলাম, এই সরেন মানে ওই মডেলটা এখন কোথায় রে? সেই বুঝে আমাকে তো চলাফেরা করতে হবে। প্রভাস বলল, নরেশ,
সত্যি বলছি, সরেন কোথায় আছে আমি ঠিক জানি না। শুধু এটুকু জানি, যে মুহূর্তে আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছিল ঠিক সেই মুহূর্ত থেকে সরেনের জন্ম হয়েছে। আমার থিওরি বলছে এই অ্যান্টি বায়ো মডেলটা তোর ঠিক 200 কিলোমিটারের দূরত্বের মধ্যে থাকবে, আর তোর বায়োফিল্ডের টানে ওটা তোর কাছে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। অন্য কোনো মানুষ বা অন্য কোনো জিনিসের দিকে সরেনের কোনো টান থাকবে না। এক্সপেরিমেন্টের পর ঠিক কোন কোঅর্ডিনেটে সরেন অ্যাপিয়ার করবে এটা আমার ঠিক জানা নেই। থিওরির এই জায়গাটা একটু ঝাপসা রয়ে গেছে। সবই স্পেস টাইম আর ফিল্ড রেডিয়েশনের ব্যাপার। সে যাকে 200 কিলোমিটার দূরত্ব মানে প্রায় 31,400 বর্গ কিলোমিটার এলাকা সরেনকে খুঁজতে হবে। ফলে ও চট করে তোকে খুঁজে পাবে না, কিন্তু তোর রেডিয়েশনের সিগন্যাল ওর অ্যান্টেনায় সব সময় ধরা পড়বে। সন্তার কথা মনে পড়ল আমার, নমিতার কথা মনে পড়ল। কেমন একটা ব্যথা টের পেলাম বুকের ভেতর। সরেন যদি শেষ পর্যন্ত আমাকে খুঁজে পায়, ওকে ঠেকানোর কি কোনো উপায় নেই? সে কথা প্রভাসকে জিজ্ঞেস করতেই ও কিছুক্ষণ গম্ভীরভাবে চিন্তা করে তারপর বলল, একটা জিনিস দিয়ে সরেনকে হয়তো আটকানো যায়, তবে আমি কখনো পরীক্ষা করে দেখিনি। কি জিনিস? অনেক আশা নিয়ে জানতে চাইলাম আমি। আয়োনাইজড পলিমার, মানে আয়োনাইজড প্লাস্টিকও হতে পারে, কিন্তু বললাম যে ওতে কতটা কাজ হবে ঠিক জানি না। আর কথা বাড়িয়ে লাভ নেই। কেমন একটা নেশার মধ্যে 5 ঘন্টা সময় কেটে গেছে আমার। কোথা থেকে কি হয়ে গেল? দুশ্চিন্তা, টেনশন, ক্লান্তি, খিটখিটে রুক্ষ স্বভাব হয়তো আমার আর থাকবে না, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম মনের মধ্যে এক অসহায় ভয় বাসা বেঁধেছে, আর বুকের মধ্যে এক অদ্ভুত কষ্ট। নমিতা যদি এসব জানতো, আমার ক্লাস 7-এ পড়া ছোট্ট মেয়েটা যদি এসব জানতো, তাহলে ওরা বোধহয় আগের খিটখিটে মানুষটাকেই মেনে নিত। প্রভাসের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময়ও বলল, তোর দুশ্চিন্তাহীন নতুন জীবন সুখের হোক। আমি কোনো জবাব দিলাম না, পেছন ফিরেও তাকালাম না। গাড়ি নিয়ে রওনা হয়ে পড়লাম বাড়ির দিকে। ফেরার পথে একটা মানুষকে আমার চোখ খুঁজে বেড়ালো। সরেন, তুই কোথায়? পড়তে পড়তে শুনতে থামল। বাবার লেখা ও সবটা যে বুঝতে পারছে তা নয়, বিশেষ করে বিজ্ঞানের জায়গাগুলো বেশ জট পাকিয়ে যাচ্ছে, কিন্তু তাহলেও বাবার কষ্ট বুঝতে ওর কোনো অসুবিধা হচ্ছে না। এখনো বুঝতে পারছে কেন বাবা গাড়িটাকে প্লাস্টিক দিয়ে মুড়তে চাইছেন। ওই প্লাস্টিকটা নিশ্চয়ই আয়নাইজড প্লাস্টিক। এরপরের লেখাগুলো এলোমেলো, খাপ ছাড়া। স্কুলের পড়া ভুলে সেই লেখাগুলোই পড়তে লাগলো সন্তা। সরেনকে আমি দেখতে পেয়েছি। গত পরশু সন্ধেবেলা রাজা দীনেন্দ্র স্ট্রিটে একটা বস্তিতে ঢোকার মুখে হঠাৎই সরেনকে দেখতে পেলাম। একটা অসৎ গাছের গায়ে হেলান দিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। আর নির্বিকার হবে নাই বা কেন? ওর যে শুধু একটাই কাজ এখন, আমাকে খুঁজে বের করা। বাথরুমের কলটা সারানোর জন্য কলের মিস্ত্রিকে খবর দিতেই ওই বস্তিটায় ঢুকেছিলাম আমি। আর প্রভাসের এক্সপেরিমেন্ট, সরেন, অ্যান্টি বায়ো মডেল এইসবের কথা ভাবছিলাম, এমন সময় ওকে দেখতে পেলাম।
প্রভাস ঠিকই বলেছিল, ওকে হুবহু আমারই মতন দেখতে। গায়ে কালো জামা আর কালো প্যান্ট, আধো অন্ধকারে অন্তত তাই মনে হলো। আর সবচেয়ে ভয় পাইয়ে দেয় ওর মুখ। সে মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন পাথর কেটে তৈরি এক মরা মানুষের মুখ, বরফের মতো ঠান্ডা। আমাকে দেখতে পেয়েই সরেনের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল বলে মনে হলো। ও পা বাড়িয়ে এগিয়ে আসতে শুরু করলো আমার দিকে। লাইট পোস্টের আলোয় ওর হাসিটা ব্যঙ্গের অথবা তাচ্ছিল্যের হাসি বলে চিনতে পারলাম। আর তারপরই আমি প্রাণপণে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতেই পেছনে তাকিয়ে দেখি সরেনও এগিয়ে আসছে, কিন্তু ওর মুখের ভাবে কোনো পরিবর্তন হয়নি। এখনো পাথর, এখনো বরফ। আমি ভাবছি, সরেনকে আবার দেখলাম রবিবার সন্ধ্যের মুখে শ্যামবাজার 5 মাথার মোড়ের কাছে। নমিতা আর সন্তাকে নিয়ে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি ছুটে যাওয়া গাড়ি ঘোড়ার মধ্যে দিয়েই রাস্তা পার হয়ে সরেন আমার দিকে এগিয়ে আসতে চাইছে। সামান্য যেটুকু সময় ওর দিকে তাকিয়েছি তাতেই লক্ষ্য করেছি প্রভাস মিথ্যে বলেনি। সরেনের শরীর খানিকটা স্বচ্ছ, কারণ ওর ঠিক পেছনে দাঁড়ানো একটা লোককে আমি অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। আমি চট করে নমিতা আর সন্তাকে হাত ধরে টেনে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে চাইলাম। ওরা অবাক হয়ে আমাকে অনেক কথা জিজ্ঞেস করছিল, কিন্তু আমি কোনো জবাব না দিয়ে সংক্ষেপে শুধু বলেছি পরে বলবো। তারপর তাড়াতাড়ি সরে পড়েছি সেখান থেকে। আমার বুকের ভেতরে হাঁপড় টানার শব্দ হচ্ছিল। সন্তার স্পষ্ট মনে পড়ল ঘটনাটা। মাত্র 2 সপ্তাহ আগে রবিবারই হয়েছিল এই ব্যাপারটা। কেনাকাটা শেষ না করে আচমকা চলে আসার জন্য মা কম ঝগড়া করেননি বাবার সঙ্গে, আর সন্তাও রাগ করে পুরো একটা দিন বাবার সঙ্গে কথা বলেনি। সোমবার রাতে বিছানায় শুয়ে বাবা বড় একটা শ্বাস ফেলে বলেছিলেন, একদিন তোরা সব বুঝতে পারবি। আজ সেই কারণটা জানতে পেরে সন্তার কষ্ট হল, আর রাগ হল বাবার বন্ধুর ওপর। ও ঘাপ ছাড়া লেখাগুলো আবার পড়তে শুরু করল। প্রভাসের কাছে আমি অনেকবার ছুটে গেছি মুক্তির আশায়, কিন্তু কোনো লাভ হয়নি। ও শুধু বলেছে, একবার যদি তুই সরেনের চোখে ধুলো দিতে পারিস তাহলে ওর পুরনো স্মৃতি সব মুছে যাবে। ও আবার নতুন করে 31,400 বর্গ কিলোমিটার এলাকায় তোকে খুঁজতে শুরু করবে। তবে চিন্তা করিস না, আমি অ্যান্টি ম্যাটার দিয়ে নতুন একটা এক্সপেরিমেন্ট শুরু করছি। ওটা সাকসেসফুল হলে বোধহয় তোর একটা ব্যবস্থা আমি করতে পারবো। আমার কেমন মনে হচ্ছিল প্রভাস আমার কাছে সব সত্যি কথা খুলে বলছে না। তারপর থেকে আর মিথ্যে আশা নিয়ে প্রভাসের কাছে ছুটে যায়নি। সরেনের দেখা পেলেই ওর চোখে ধুলো দিয়ে শুধু নিজের আয়ু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এভাবে আর কতদিন? প্রভাস বলেছিল আয়োনাইজড প্লাস্টিকের কথা। সেটা জোগাড় করার জন্য কম চেষ্টা করিনি, কিন্তু কোনো খোঁজ পাইনি। সন্তাকে, সন্তার মাকে আমি এত ভালোবাসি যে ওদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। সন্তাকে ছোটবেলায় বাবা প্রায় জিজ্ঞেস করতেন, এই, আমাকে তুই কতটা ভালোবাসিস রে? উত্তরে সন্তা ওর ছোট ছোট দুটো হাত দুপাশে টান টান করে বলতো, এই একটুখানি। এখন এই মুহূর্তে ওর মনে হলো ওর হাত দুটো খুব ছোট। বাবাকে ও এত ভালোবাসে যে ওই দুটো হাত টান টান লম্বা করেও সেই ভালোবাসার এতটুকুও বোঝানো সম্ভব নয়। ওর হাত দুটো যদি ভগবানের হাতের মতো লম্বা হতো
অনেক কষ্টে আয়োনাইজড প্লাস্টিকের সন্ধান পেয়েছি। একজন মেকানিককে ধরেছি, সে প্লাস্টিক দিয়ে গাড়ির ভেতরটা মুড়ে দেবে। তারপর কোনো টেলারিং এর দোকান থেকে ওই প্লাস্টিকের একটা জামা প্যান্ট তৈরি করে নেব। দেখি পারলে কালই গাড়িটা নিয়ে যাব মেকানিকের কাছে। বাবার লেখা এখানেই শেষ। মানুষটার কষ্ট, মানুষটার বারবার পাল্টে যাওয়া, সবকিছু এখন বুঝতে পারছিল সন্ধ্যা। কিন্তু কি করবে ও এখন? বলবে মাকে নাকি? টেলিফোন বেজে উঠল ঘরের ভেতরে। সন্ধ্যা চমকে উঠল। তারপর তাড়াতাড়ি গিয়ে ড্রেসিং টেবিলের একপাশে রাখা টেলিফোনের রিসিভারটা তুলে নিল। মা ও ঘরে টিভি দেখছেন, নিশ্চয়ই ফোনের বাজনা শুনতে পাননি। হ্যালো। কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই। তারপর ও প্রান্ত থেকে ভাঙা ভাঙা গলায় কেউ জিজ্ঞেস করল, এটা নরেশ দত্তর বাড়ি? সন্ধ্যা চটপট জবাব দিল, হ্যাঁ বলুন। নরেশ বাবু বাড়ি আছেন? না, উনি একটু বেরিয়েছেন। আপনি কে কথা বলছেন? বাবা বাড়িতে থাকলে সন্ধ্যা কখনো এ প্রশ্ন করে না, সেটা নাকি অভদ্রতা। তুমি কে বলছো? ও প্রান্তের আড়ষ্ট গলা পাল্টা প্রশ্ন করল। সন্ধ্যার খুব রাগ হলো, কিন্তু সেটা সামলে নিয়ে সে বলল, আমি ওনার মেয়ে। আপনি কে বলছেন? আবার পাল্টা প্রশ্ন। তোমার বাবা কখন বাড়ি ফিরবেন? সন্ধ্যা কোন রকমে বিরক্তি চেপে বলল, ঘন্টাখানেক পরে ফিরতে পারেন। ও প্রান্তের কণ্ঠস্বর যেন আপন মনেই বিড়বিড় করল, তাহলে তো অনেক সময়। উনি ফিরলে কি কিছু বলতে হবে? সন্ধ্যা জিজ্ঞেস করল, না, তার দরকার নেই, আমি ঠিক দেখা করে নেব। কিন্তু আপনার নাম বললে ভালো হতো, বাবা ফিরলে খবরটা দিতাম। কিছুক্ষণ চুপ করে থেকে কণ্ঠস্বর বলল, ওনাকে শুধু বলো সরেন দত্ত ফোন করেছিল। এটা বললেই তোমার বাবা সব বুঝতে পারবেন। ফোনের লাইন কেটে গেল। সন্ধ্যার হাত কাঁপতে লাগলো, পা কাঁপতে লাগলো। লোকটা বলেছে, আমি ঠিক দেখা করে নেব। রিসিভার রেখে ও ডুকরে কেঁদে উঠল। তারপর চিৎকার করে মাকে ডাকতে গেল। মা ছুটে এলেন টিভি ছেড়ে। সন্ধ্যা মাকে নিয়ে দৌড়ে গেল বারান্দায়, তাকালো রাস্তার মোড়ের দিকে। ওই পথ ধরেই গাড়ি নিয়ে ফিরবেন বাবা। ফিরবেন তো? কয়েক মিনিট পরেই বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দটা ওরা বারান্দা থেকেই শুনতে পেল। আগুন আর কালো ধোঁয়ার মেঘও দেখা গেল। ঝুল বারান্দা কেঁপে উঠল থরথর করে। আয়নাইজড প্লাস্টিক সরেনকে আটকাতে পারেনি। সানডে সাসপেন্সে আজ শুনলেন অনিশ দেবের লেখা সংঘর্ষ যদি হয়। গল্পের সূত্রধার আমি অগ্নি। নরেশ এবং সরেনের চরিত্রে মীর। সন্তার ভূমিকায় মোহন। সন্তার মা গোধূলি। প্রভাসের চরিত্রে অংশুমান পাল। পর্ব পরিচালনায় এবং গল্পের কথকের ভূমিকায় দীপ। ধ্বনি পরিকল্পনা সৌম্য এবং শুভ। পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল অনিশ দেবের লেখা সংঘর্ষ যদি হয়। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।